আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি 26 ব্যাচের কেমিস্ট্রি যে প্রোগ্রামটি লঞ্চ হয়েছিল সেটার একদম প্রথম ফেজে বিবিসি ক্লাসগুলো শেষ হয়েছে, যেখানে আমরা বেসিক বিল্ডিং ক্লাস 7টা ক্লাস কমপ্লিট করছি এবং সেই 7টা ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ শুধু গুণগত রসায়ন না, আমাদের এই চ্যাপ্টারের পাশাপাশি আমাদের পর্যাবৃত্ত রাসায়নিক পরিবর্তন অর্থাৎ প্রথম পত্রের জন্য যতগুলো বেসিক জিনিসপত্র আছে সেগুলো আমরা ক্লিয়ার করছি, তাই না? এর মাধ্যমে যেটা হয়েছে যে তোমাদের এসএসসি থেকে এইচএসসিতে ওঠার পরে যে বেসিকগুলোতে ঘাটতি ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে এবং এইচএসসি সিলেবাসে যেই জিনিসপত্রগুলো তোমাদের বারবার ব্যবহার করতে হবে কনসেপ্ট পড়তে গেলে, ম্যাথ করতে গেলে, সেই বেসিকগুলো একদম ক্লিয়ার করে তারপর আমরা মূল ক্লাসে চলে আসলাম। তো আজকে আমাদের প্রথম ক্লাস, যে ক্লাসে আমরা গুণগত রসায়নের প্রথম লেকচারটা কমপ্লিট করব। এবং এখানেও তোমরা খেয়াল করবা, তোমরা ঠিক 9-10 কেমিস্ট্রি বইতে যে জিনিসপত্রগুলো পড়েছিলে সেই জিনিসপত্রগুলোই দেখবা এখানে কোনো না কোনোভাবে মিল খুঁজে পাবা। ঠিক আছে? দেখবা আজকে একটা ম্যাথ করব, ইলেকট্রনের চার্জ নির্ণয়, ইলেকট্রনের ভর নির্ণয়, সেগুলো তোমরা খুব সহজে জেনে নিতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে মৌলিক কণিকা সম্পর্কে তোমরা জেনেছো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আজকে আমরা সেই মৌলিক কণিকা সমূহের নতুন নতুন ইনফরমেশন জানবো। অর্থাৎ তোমরা জেনে এসেছো স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা, কিন্তু স্থায়ী কণিকার যে আরও অনেক ক্লাসিফিকেশন আছে, লেপটন আছে, কোয়ার্ক আছে, এগুলোর নাম তোমরা নিশ্চয়ই শুনো নাই। তোমরা সেগুলো আজকের ক্লাসে জেনে নেওয়ার চেষ্টা করবো। তো খুব বেশি বড় ক্লাস হবে না, তোমরা রিকোয়েস্ট করেছো 1 থেকে 1.5 ঘন্টার যেন ক্লাস হয়। হ্যাঁ, আমাদের ক্লাসের ডিউরেশনগুলো এরকমই থাকবে। তো চলো আমরা আমাদের লেকচারটা শুরু করব। তার আগে একটু দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা আমাদের লেকচারটা শুরু করে ফেলি এবং তোমরা সবাই একটা নোট খাতা নিয়ে ফেলবে এবং লেকচারটা যখন পড়ানো হবে অবশ্যই তোমরা নোট করে নিবে। ঠিক আছে? কারণ নোট করে নেওয়ার অভ্যাস না থাকলে তোমরা দেখবা যতই পড়ো না কেন তোমাদের পড়াটা অগোছালো থাকবে। ঠিক আছে? আর বইয়ের ব্যাপারে আমরা এখনো সাজেশন দেই নাই, জাস্ট আমরা একটা বুক লিস্ট দিয়েছিলাম। তোমরা যদি কেউ চাও সেই বুক লিস্ট অনুযায়ী তোমরা বই কালেক্ট করতে পারো। ঠিক আছে? আর আমরা ক্লাসে মূলত সরোজকান্তি সিংহ হাজারি ও হারাধন নাগ, আহসানুল কবির স্যার এবং সঞ্জিত কুমার গুহ স্যার, এই 3টা রাইটারের বই আমরা কম্বাইন করব। তো এতে করে দেখা যাবে যে তোমার এই লেকচারগুলো করার মাধ্যমে এবং যখন তোমার পিডিএফটা তোমাকে দেওয়া হবে তখন দেখবা তোমার এই 3টা রাইটারের বই একসাথেই কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো তোমরা লেকচারগুলো ভালো মতো ফলো করো, দেখবা তোমাদের সবগুলো রাইটারের বই বেশ ভালো মতোই কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা একদম বেসিক থেকে শুরু করব, একদম জিরো থেকে শুরু করব। তুমি যদি এর আগে কেমিস্ট্রি বইটা না ধরেও থাকো তাতেও তুমি লেকচারগুলো খুব ইজিলি ধরতে পারবে। ওকে, তো আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটা শুরু করছি। এই চ্যাপ্টারের টোটাল 3টা পার্ট আছে। একদম প্রথম পার্টে আমরা মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরপর কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই যে ছোট ছোট জিনিসপত্র এগুলো তোমরা কিন্তু 9-10-এ পড়ছো। সো এই সেম জিনিসপত্রগুলোই আমরা আরেকটু এলাবোরেটলি পড়ব। দ্বিতীয় পার্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। বর্ণালী সম্পর্কে তোমরা কয়েকটা কথাবার্তা হয়তো 9-10 লেভেলে শুনে এসেছো। এখানে অনেক বিস্তারিত আলোচনা হবে। আয়ন শনাক্তকরণ পার্ট আছে। আমরা ল্যাবরেটরিতে যে পরীক্ষাগুলো করি, শিখা পরীক্ষার নাম শুনেছ, এগুলো হচ্ছে দ্বিতীয় পার্টে তোমাদেরকে পড়ানো হবে। এবং 3 নম্বর পার্টে থাকবে দ্রব, দ্রাবক, দ্রবণ, দ্রাব্যতার গুণফল, ঠিক এই টপিকগুলো। সো এই চ্যাপ্টারের মূলত 3টা পার্ট। আমরা 3টা পার্টে 3 জন ভাইয়া আমরা এই চ্যাপ্টার কন্ডাক্ট করব। ঠিক আছে? সো দেখবা যে তোমার আলাদা আলাদাভাবে 3টা পার্টের প্রিপারেশনই খুব সুন্দর মতো গুছিয়ে নিতে হেল্প করতে পারবো। তো চলো আমরা প্রথমে যে টপিকটা দেখতে পাচ্ছি অণু এবং পরমাণু। অণু এবং পরমাণু নিয়ে যখন আলোচনা শুরু হয় একদম বেসিক জিনিসটা হচ্ছে, দেখো আমরা যখন অণু পরমাণু নিয়ে পড়া শুরু করেছি 9-10-এ, তখন অণু এবং পরমাণুর মধ্যে দুইটাই হচ্ছে ক্ষুদ্রতম কণিকা। অণু এবং পরমাণু দুইটাই ক্ষুদ্রতম কণিকা। তোমরা বেশ কমন একটা প্রশ্ন দেখতে যে H2 আর 2H এর মধ্যে পার্থক্য কি? তো দেখো
আমরা অণুকে ভাঙলে পরমাণু পাই, তার মানে দুটোই ক্ষুদ্রতম কণিকা, কিন্তু পরমাণু হচ্ছে পরম প্লাস অণু, তার মানে সব থেকে অত্যন্ত ক্ষুদ্রতম কণিকা। দেখো আমরা যখন পরমাণুকে ভাঙি, পরমাণু পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। পরম শব্দের অর্থ হচ্ছে অতি, আর অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে পরম অণু মানে হচ্ছে অতি ক্ষুদ্র, তাহলে মৌলিক পদার্থের অতি ক্ষুদ্র কণিকাকে পরমাণু বলা হয়। তাহলে অণু কি? অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্র কণিকাকে অণু বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে পরমাণু মানে হচ্ছে পরম প্লাস অণু, তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের অতি ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, তোমরা 9-10-এ পড়ে এসেছো, বিজ্ঞানী ডাল্টনের মতবাদ পড়েছো, ডেমোক্রিটাস কি বলেছে সেটা পড়ে এসেছো, যে পরমাণু সমূহকে ভাঙতে ভাঙতে, অর্থাৎ প্রথমত যেটা বলা হয় যে পরমাণু সমূহ অবিভাজ্য, অর্থাৎ তাকে আর ভাঙা যায় না। কিন্তু আমরা এখানে দেখব যে আমরা এই যে বারবার বারবার ভাঙতে ভাঙতে, অর্থাৎ যে কণিকাগুলো পাই, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা, আলাদা আলাদা পার্টিকেল আমরা কিছুক্ষণ পরেই দেখব। ঠিক আছে, সো এই যে ভেঙে ফেললে কি কি পাওয়া যায় সেগুলো আমরা কিছুক্ষণ পরেই দেখব। যেমন দেখো, অণুকে ভাঙলে তুমি পাচ্ছ পরমাণু, পরমাণুকে তুমি ভাঙলে পাচ্ছ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অণুকে ভাঙলে পাচ্ছি হচ্ছে পরমাণু, পরমাণুকে ভাঙলে পাচ্ছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কিন্তু একটা সময় পর্যন্ত কি বলা হতো যে পরমাণু সমূহ অবিভাজ্য, তাকে আর ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করা যায় না। কিন্তু দেখো আমরা কি পেলাম? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পেলাম। এবং তোমরা অনেকেই জানো না যে এই প্রোটন এবং নিউট্রনকে যদি তুমি আরো ভাগ করতে থাকো, তখন দেখা যাবে আমরা কোয়ার্ক পেয়ে যাচ্ছি। কোয়ার্ক কি তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। এদেরকে যদি আবার ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে কোয়ার্ক। হ্যাঁ, আমরা দেখব লেপটন, কোয়ার্ক, এগুলো তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো, কিছু কিছু রাইটারের বইতে এগুলো পেতে পারো। একদম যত ছোট ছোট অংশে ভাগ করা যায় সেগুলো সবই আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো আমরা অণু এবং পরমাণু সম্পর্কে জাস্ট একটা বেসিক আইডিয়া নিলাম। চলো আমরা একটু দেখে নেই যে অণু এবং পরমাণুর মধ্যে আসলে পার্থক্যটা কি। অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য, এদের মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কি। ওকে, তো তাহলে আমরা দেখতে পাবো যে অণু এবং পরমাণু সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাচ্ছে। তো দেখো, এই পাশে পরমাণু এবং এই পাশে অণুকে রেখেছি আমি। তো প্রথমে দেখো আমরা এদের, পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বা খুবই, অত্যন্ত বা খুবই, আর অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে অতি ক্ষুদ্রতম কণিকাকে আমরা বলি পরমাণু, আর অণু শব্দের অর্থ ক্ষুদ্র, তার মানে ক্ষুদ্র কণিকাকে বলি অণু। এবং যেটা তোমাদেরকে ডেফিনেশন দিয়েছিলাম, দেখো প্রথম দুইটা পার্থক্যর টপিকটা অ্যাড করলে কিন্তু আমরা ডেফিনেশনটা পেয়ে যাচ্ছি। কখনো কখনো তুমি যখন সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে যাবে তখন দেখবা ক নাম্বার প্রশ্নে 1 মার্কসের প্রশ্ন হিসেবে এগুলো আসবে। হ্যাঁ, যে অণু কাকে বলে, পরমাণু কাকে বলে। তুমি অনেক জটিল জটিল প্রশ্ন শিখে গিয়েছো, কিন্তু পরীক্ষার হলে যেয়ে দেখলে যে তোমার প্রশ্ন আসছে অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, এবং অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা ভুল করে আসো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বিবিএস বা বিবিএস না বিবিসি ক্লাস না করলেও কোনো সমস্যা নেই, এই ক্লাসগুলো বুঝতে পারবা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর এটা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এবার আসো মৌলিক বা যৌগিক পদার্থ কি। নিশ্চয়ই জানো, যেই পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থের বৈশিষ্ট্য সমূহ কণাই পাওয়া যায় তাদেরকে মৌলিক কণা বলা হয়। আর যৌগিক পদার্থ কারা? যৌগিক পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় যারা যারা দেখা যায় ওই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে না। যেমন দেখো, ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে চুনাপাথর, এটা একটা যৌগিক পদার্থ। এটাকে তুমি যখন ভাঙছো তখন ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ, চুন পাচ্ছ এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছ, অর্থাৎ ভিন্ন ভিন্ন কণা তুমি পাচ্ছ, তাই না? যদিও এটা যৌগিক পদার্থকে ভাঙলে যৌগিক পদার্থই পেয়ে যাচ্ছ। পারফেক্ট এক্সাম্পল হচ্ছে যখন তুমি কার্বন ডাইঅক্সাইডকে ভাঙছো তখন অক্সিজেন এবং কার্বন পাচ্ছ, তাই না? আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডকে যখন তুমি ভাঙছো নাইট্রোজেন এবং অক্সিজেন পাচ্ছ। যৌগিক পদার্থ থেকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাবা। ঠিক আছে, আর মৌলিক পদার্থকে ভাঙলে তুমি শুধু ওই পদার্থের বৈশিষ্ট্য সমূহ কণাই পাবে। সো এই যে অণু, পরমাণু, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মৌল, যৌগ, এগুলো সবই তোমরা 9-10 থেকে জেনে এসেছো। জাস্ট আমরা ওই সেম জিনিসটা একটু কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। পরমাণু সমূহ মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বজায় রাখে, হ্যাঁ, অণুসমূহ বজায় রাখে না।
ঠিক আছে, ওই যে বললাম যে ভাঙলে এক বা একাধিক, যেহেতু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তার মানে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তখন ওই বৈশিষ্ট্যগুলো আর বজায় থাকে না। ঠিক আছে, ওকে। এবার আসো পরমাণু সমূহ মনে রাখতে পারো, খুবই ইজি। পরমাণু সমূহ, যেহেতু অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, তার মানে পরমাণু সমূহ পরাধীন, তাই না? আবার এই পরমাণুকে ভাঙলে কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। অণুসমূহ স্বাধীন, স্বাধীন সত্তা বজায় রাখতে পারে এবং বিভাজিত অবস্থায় বিক্রিয়া অংশ নেয়। কিন্তু পরমাণু সমূহ দেখো অবিভাজ্য অবস্থায়, অবিভাজ্য অবস্থায় বিক্রিয়া অংশ নেয়। অণুসমূহ বিভাজিত হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। কিরকম? অর্থাৎ কোনো একটা অণু, কার্বন ডাইঅক্সাইড অণু, কার্বন এবং অক্সিজেনে বিভাজিত হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেনে ডিভাইড হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। পরমাণু সমূহের ক্ষেত্রে কি হয়? পরমাণু সমূহ অবিভাজ্য অবস্থায় বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে দেখো দুইটার ক্লাসিক পার্থক্য হচ্ছে দুইটাই কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে, কিন্তু পরমাণু সমূহ অবিভাজ্য অবস্থায় বিক্রিয়া অংশগ্রহণ করে, অণুসমূহ বিভাজিত হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। এরপর আমরা আগের পেজেই দেখলাম যে অণুকে ভাঙলে আমরা কি পাচ্ছি, মানে পদার্থ সমূহ অণু পরমাণু দ্বারা গঠিত। তার মানে পদার্থকে ভাঙলে তুমি অণু এবং পরমাণু পাচ্ছ, কিন্তু অণুকে ভাঙলে তুমি পাচ্ছ পরমাণু, পরমাণুকে ভাঙলে পাচ্ছ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং প্রোটন নিউট্রনকে আবারও ভাঙলে তুমি পাবে কোয়ার্ক। ঠিক আছে, ফাইন। তো দেখো ইলেকট্রনকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, পেন পাওয়া যায়, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। আর অণুকে ভাঙলে পাই আমরা শুধু পরমাণু। আর যেহেতু এটি অতি ক্ষুদ্রতম কণিকা, এই জন্য মাইক্রোস্কোপিক যন্ত্রে দেখা যায় না। হ্যাঁ, আর অণুসমূহ মাইক্রোস্কোপিক যন্ত্রে বা অণুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, সো দেখো এর মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো পার্থক্য জানার পাশাপাশি অণু এবং পরমাণু সম্পর্কে অনেকগুলো বৈশিষ্ট্যও জেনে ফেললাম, তাই না? এখানে টোটাল 12টা ইনফরমেশন আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, 2, 4, 6, 7, মানে 14টা ইনফরমেশন তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যেটা বইয়ের মধ্যে লাইন বাই লাইন লেখা আছে। আমার মনে হয় এখন তোমরা খুব সহজে এগুলো মুখস্থ করে নিতে পারবে। এগুলো অনেক সময় খুব ইজি এবং সিলি টপিক মনে করে তোমরা স্কিপ করে যাও, কিন্তু কেমিস্ট্রির ঠিক ধারণাটা কিন্তু ওই যে পরমাণু সমূহকে আর ভাগ করা যায় না, আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না, সেইখান থেকেই কিন্তু এই কনসেপ্টগুলো এসেছে। এবং পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদ, বিজ্ঞানী বোরের মতবাদ, এইগুলো তৈরি হয়েছে, যেটা আমরা পরবর্তীতে পড়াবো। এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলে ফেলো, এবং অণু পরমাণু নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটাও বলে ফেলো। ওকে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলে ফেলো যে এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই। ভাই কেমিস্ট্রির জন্য কোন কোন রাইটারের বই নিব? অলরেডি এটার উপর তো একটা ক্লাস হয়েছেই তোমাদের, আমরা তো সেখানে বুক লিস্ট দিয়ে দিয়েছি। কোনটা আমাদের একদম ওরিয়েন্টেশন ক্লাসটা তোমরা দেখবা, সেখানে তোমাদের জন্য একটা বুক লিস্ট দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, শুধু এই লেকচারগুলো ফলো করলেই হবে। আর যদি কেউ বই নিতে চাও, হ্যাঁ, নতুন সংস্করণের বইটা আসলে তারপর নিও, এবং সেক্ষেত্রে বুক লিস্টটা তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, হাজারিনাগ স্যারের বইটা নিতে পারো, শরৎকান্তি সিংহ হাজারি ও হারাধন নাগ, এই বইটা তোমরা নিতে পারো। এবং সহায়ক বই হিসেবে তোমার পড়ার টেবিলে আহসানুল কবির স্যারের বইটা রাখতে পারো। আর আরও যদি অ্যাডভান্স পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে আরও একটা সহায়ক বই রাখতে পারো, সেটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই। ঠিক আছে, এর পরবর্তীতে একই কমেন্ট যদি আবার কমেন্ট বক্সে আমরা দেখতে পাই, তাহলে তোমরা যারা মাত্র এটার উত্তর পেয়ে গেলে তারা রিপ্লাই করে দিও। ঠিক আছে, ওকে। এবার নিশ্চয়ই তোমাদের মাথায় প্রশ্ন আসছে যে আচ্ছা, এই যে পদার্থ সমূহ অণু পরমাণু দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন দ্বারা গঠিত, এই যে কণিকা সমূহের কথা বলছি, এই কণিকা সমূহের আসলে ক্লাসিফিকেশন কি? বারবার কোয়ার্কের কথা বলছি, লেপটনের কথা বলছি, তাই না, নিউট্রিনোর কথা বলছি, এগুলো কোথা থেকে এসেছে? তো চলো এবার আমরা মৌলিক কণিকা সম্পর্কে বা মূল কণিকা সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, মৌলিক কণিকা বা মূল কণিকা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, এবং বেশ মনোযোগ দিয়ে এই টপিকটা বোঝার চেষ্টা করবা, কারণ এখানে অনেক বিস্তারিত আলোচনা আছে, একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো মূল কণিকা। হ্যাঁ, মূল কণিকা সমূহ 3 প্রকার, অর্থাৎ যে সকল কণিকা দ্বারা পদার্থ সমূহ গঠিত তাদেরকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, আর একটা অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট।
যে কণিকা সমূহ পদার্থে বা অণুতে স্থায়ীভাবে অবস্থান করে তাদেরকে আমরা স্থায়ী মৌলিক কণিকা বলি, তাই না? তারপর যেগুলো অস্থায়ীভাবে অবস্থান করে তাদেরকে আমরা অস্থায়ী বলি, এবং এই দুটি ছাড়াও আরেক ধরনের ভারী কণিকা আছে যারাও অস্থায়ী, স্থায়ী নয়, তাদেরকে আমরা কম্পোজিট কণিকা বলি। এখন দেখো এই যে স্থায়ী এবং অস্থায়ী, স্থায়ী মৌলিক কণিকা তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাই না? আমরা স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে ইলেকট্রন, এরপর হচ্ছে প্রোটন এবং অপরটা হচ্ছে নিউট্রন। আমরা এদের সম্পর্কে জেনেছি, অলরেডি জেনেছি আমরা, ফাইন। এখন কথা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, এর মধ্যে দেখো এরা স্থায়ীভাবে অবস্থান করলেও বাস্তবে শুধুমাত্র স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, বাকি দুইটা স্থায়ী মৌলিক কণিকা নয়, বাকি দুইটা আসলে স্থায়ী মৌলিক কণিকা নয়। তাহলে কি বইয়ে ভুল দেওয়া আছে? না, বইয়ের কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে, আমরা একটু ইন ডিটেইলস বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এই প্রোটন এবং নিউট্রনকে তুমি যখন ভাঙছো, তখন দেখা যাবে এই প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আবার আমরা কি পেয়ে যাই বলো তো? এদেরকে ভাঙলে আবার কোয়ার্ক পাওয়া যায়, এদেরকে ভাঙলে আমরা পাই কোয়ার্ক, ঠিক আছে? কোয়ার্ক 9-10 একরকম পড়ে আসছো, আবার নতুন করে জানতেছো এটা কোত্থেকে আসলো। চলো এবার সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি ওই পাশে মৌলিক কণিকা, স্থায়ী বা অস্থায়ী, কম্পোজিট, ওটাকে রেখে দিয়ে একটু এই পাশে আসো, আমি তোমাদেরকে একটু বিস্তারিত বুঝাই কিভাবে। দেখো তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, প্রোটনের চার্জ +1, নিউট্রনের চার্জ কত? 0, তাই না? ওকে, তো এবার আসো আমরা মৌলিক কণিকা সম্পর্কে আলাদা একটা ক্লাসিফিকেশন করি। মৌলিক কণিকা সমূহকে সাধারণত দুইটা ক্যাটাগরি, মানে দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? দুইটা ভাগে ভাগ করা যায় মৌলিক কণিকা সমূহকে, দুইটা ভাগে ভাগ করা যায়। কি কি? মৌলিক কণিকা সমূহকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লেপটন, আর আরেকটা হচ্ছে কোয়ার্ক। হ্যাঁ, একটা হচ্ছে লেপটন আর অপরটা হচ্ছে কোয়ার্ক, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে এগুলো। একটা হচ্ছে লেপটন এবং অপরটা হচ্ছে কোয়ার্ক, ঠিক আছে? একটা লেপটন, অপরটা হচ্ছে কোয়ার্ক। আচ্ছা ফাইন, এবার আসো এই যে লেপটন এবং কোয়ার্ক। আচ্ছা, মৌলিক কণিকা হওয়ার শর্ত কি? আমরা যে কাউকে কি মৌলিক কণিকা বলে দিতে পারবো? বলতে পারবো না। আমরা নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পাইওন, মিউন, মেসন, বোসন, গ্রাভিটন, অনেক কিছুর নাম শুনেছি, কিন্তু মৌলিক কণিকা হওয়ার বা মূল কণিকা হওয়ার শর্তটা আসলে কি? শর্তটা হচ্ছে দুটো জিনিস থাকতে হবে। দুইটা জিনিস থাকতে হবে। শর্ত এক নাম্বার হচ্ছে তার একটা নির্দিষ্ট চার্জ থাকতে হবে, আর আরেকটা শর্ত হচ্ছে তার একটা স্পিন থাকতে হবে। যেমন ইলেকট্রনের স্পিন কি? +হাফ, -হাফ, তাই না? স্পিন কোয়ান্টাম সংখ্যাতে যে আমরা এগুলো জানার চেষ্টা করব, ঠিক আছে? ইলেকট্রনের স্পিন কি? স্পিন হচ্ছে হাফ, +-হাফ বা হাফ বলতে পারি আমরা, তাই না? হাফ, ঠিক আছে? ফাইন, ওকে। তো এবার আসো, একটা নির্দিষ্ট চার্জ থাকতে হবে, একটা স্পিন থাকতে হবে, তাহলেই তাদেরকে আমরা মৌলিক কণিকা বলবো। তাহলে খুবই অবভিয়াস যে আমাদের কোয়ার্ক এবং লেপটনের নির্দিষ্ট চার্জ এবং নির্দিষ্ট স্পিন রয়েছে, না হলে আমরা কিভাবে ক্লাসিফাই করলাম? আসো, কোয়ার্ক হচ্ছে 6টা, হ্যাঁ 6টা কোয়ার্ক আছে, এবং লেপটনও আছে 6টা কোয়ার্ক আছে এবং 6টা লেপটন আছে। আমরা তাদের নাম জানার চেষ্টা করব, একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? অনেক কিছুই তোমাদের কাছে মনে হবে যে এগুলো তো আগে শুনি নাই, কিন্তু এখন শুনতে হবে, এগুলো লাগবে। আমি প্রথমে দেখিয়েছি যেগুলো 9-10-এ পড়েছো, অ্যাডভান্স কি কি লাগবে সেটা আমি এর পাশে তোমাদেরকে দেখাবো। লেপটন, হ্যাঁ ওকে। তো এবার আসো, লেপটন যে 6টা সেগুলো কি কি? হ্যাঁ, লেপটন যে 6টা সেগুলো কি কি? লেপটনের মধ্যে এসে দেখবা তুমি ওই ইলেকট্রনকে খুঁজে পাচ্ছ, হ্যাঁ ওকে। ইলেকট্রন একটা, মিউন এবং অপরটা হচ্ছে, আরেকটা হচ্ছে টাও। হ্যাঁ, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো,
একটা হচ্ছে টাউ নিউট্রিনো। টাউ নিউট্রিনো, হ্যাঁ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক একটা লেপটনের নাম। হ্যাঁ, লেপটন শ্রেণীভুক্ত যে কণিকা সমূহ সেটা 6টা। হ্যাঁ দেখো আমি এদেরকে নাম লিখে দিলাম। একটা হচ্ছে ইলেকট্রন, মিউন, টাউ, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো এবং টাউ নিউট্রিনো। ঠিক আছে, এবার আসো কোয়ার্ক। এদের সবারই নির্দিষ্ট চার্জ আছে এবং স্পিন আছে। হ্যাঁ, যেমন দেখো ইলেকট্রনের আমরা জানি, তাই না? জানি, তোমাদেরকে ওই জন্য বললাম যে স্থায়ী মৌলিক কণিকার মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রন আছে, বাকি কোনোটাই আসলে একদম পুরোপুরিভাবে স্থায়ী বলা যায় না। ঠিক আছে, ওকে। এবার সব কোয়ার্ক, হ্যাঁ, যে 6টা কোয়ার্ক। হ্যাঁ, তাহলে দেখো এদের নামগুলো একটু ডিফারেন্ট। দেখো আপ ডাউন, হ্যাঁ, টপ বটম, আপ ডাউন টপ বটম, চার্ম স্ট্রেঞ্জ। কি অদ্ভুত না নামগুলো? হ্যাঁ, স্ট্রেঞ্জ। ঠিক আছে, তো দেখো আপ ডাউন টপ বটম, আপ ডাউন টপ বটম, হ্যাঁ, আপ ডাউন টপ বটম, চার্ম স্ট্রেঞ্জ। নিচের কোনটি কোয়ার্ক নয়? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। নিচের কোনটি লেপটন কণিকা ইলেকট্রন? নিচের কোনটি স্থায়ী কণিকা? এক্সাম্পল যদি থাকে লেপটন তাহলে সেটাই হবে উত্তর, বোর্ড এক্সামের প্রশ্ন। তোমরা আবার ভেবে নিও না যে এটা ভাই আবার কি পড়াচ্ছে, এগুলো থেকে আবার কি প্রশ্ন আসবে। হ্যাঁ, এগুলো প্রথমত বেসিকের জন্য লাগবে এবং বেসিকের পাশাপাশি এগুলো পরীক্ষার জন্যও লাগবে। ঠিক আছে, তাহলে আবারও প্রথম থেকে আসি। মৌলিক কণিকা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে লেপটন আর একটা হচ্ছে কোয়ার্ক। হ্যাঁ, লেপটন আর কোয়ার্ক এগুলো হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা। তাহলে কোয়ার্ক হচ্ছে 6টা, আপ ডাউন টপ বটম, চার্ম স্ট্রেঞ্জ। কিছুক্ষণ পর মিলাই দিচ্ছি, একদম সমীকরণ যখন মিলে যাবে তখন বুঝবা। হ্যাঁ, সমীকরণ মিলে গেলে তখন বুঝবা যে ও আচ্ছা এতক্ষণ ধরে এগুলো পড়লাম। ঠিক আছে, এতক্ষণ ধরে এগুলো পড়লাম। ওকে, ঠিক আছে, ওকে আশা করছি হ্যাঁ জি ভাই বুঝতে পেরেছি। এবার আসো তোমাদের ওই জিনিসটা বুঝাই। দেখো এতক্ষণ ধরে যেটা বুঝতে চাই, তো আচ্ছা আমাকে বলো তো ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ -1। হ্যাঁ, প্রোটনের চার্জ কত? 1। নিউট্রনের চার্জ কত? 0, তাই না? 0। তো এগুলো হচ্ছে চার্জ। এই প্রোটন আর নিউট্রনকে ভাঙলে কি পাওয়া যায়? কোয়ার্ক পাওয়া যায়, তাই বললাম না? এবার আসো, তাহলে প্রোটন এবং নিউট্রন কি দ্বারা গঠিত? কোয়ার্ক দ্বারা গঠিত। তাহলে প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কি পাওয়া যাবে? কোয়ার্ক পাওয়া যাবে। আবার প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়। তাহলে প্রোটন এবং নিউট্রন কি দ্বারা গঠিত? কোয়ার্ক দ্বারা গঠিত। ঠিক আছে, ফাইন। এই যে কোয়ার্কগুলো দেখতে পাচ্ছ, এই কোয়ার্কগুলোর চার্জ হচ্ছে +2/3। আর এই যে ডাউন বটম এবং স্ট্রেঞ্জ কোয়ার্কদেরকে দেখতে পাচ্ছ, এদের চার্জ হচ্ছে -1/3। ঠিক আছে, আপ টপ এবং চার্ম এদের চার্জের ভ্যালু হচ্ছে +2/3। আর ডাউন বটম এবং স্ট্রেঞ্জ এদের ক্ষেত্রে চার্জের ভ্যালু হচ্ছে -1/3। এবার আসো, এই যে প্রোটনের চার্জ যে 1 এবং নিউট্রনের চার্জ যে 0, সেটা চলো কিভাবে এসেছে সেটা আমরা একটু বের করে দেখাই তোমাদেরকে। এটা কোত্থেকে আসছে? ঠিক আছে, একটা প্রোটন দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। কি বললাম? একটা প্রোটন দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। ঠিক আছে, কিরকম? ধরো এটা একটা প্রোটন, দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। ঠিক আছে, ফাইন। তাহলে এদের চার্জগুলো আমাদের নিশ্চয়ই জানা আছে। আমরা দেখব প্রোটনের চার্জ আসলেই +1 কিনা। তাহলে দুইটা আপ কোয়ার্কের চার্জ কত? +2/3। কয়টা? দুইটা। তাহলে বসাও, +2/3
প্লাস আবার দুইটা আপ কোয়ার্ক যেহেতু, তাহলে এর ভ্যালু দুইবার বসাবো, 2/3। একটা ডাউন কোয়ার্ক, তাহলে -1/3, -1/3। তাহলে এবার এটা ক্যালকুলেট করে দেখো তো, এটা ক্যালকুলেট করে দেখো তো, 2/3, 2/3 যদি লসাগু করা হয়, তাহলে দেখো কি হচ্ছে, উপরে হচ্ছে 2 + 2 - 1, 2 + 2 - 1, 4 - 1, তাহলে উপরেও 3 নিচেও 3, তাহলে কত পাচ্ছি, +1। তাহলে একটা প্রোটনের চার্জে +1, এটা কি মুখস্থ না, এটা একটা ক্যালকুলেশন আছে। একটা ইলেকট্রনের চার্জে -1, এটা কি মুখস্থ না, এটার ক্যালকুলেশন আছে। একটা নিউটনের চার্জ 0, এতদিন তো বলছে বিশ্বাস করে ফেলছো, কিন্তু সায়েন্স পড়তে গেলে তোমাকে জানতে হবে, মানে মেক ইউর হোয়াই স্ট্রং, মানে তোমাকে জানতে হবে যে তুমি এই জিনিসটা কোত্থেকে পেয়েছো। জাস্ট বলে দিল, লিখে দিল, মুখস্থ করে ফেললা, এটা 9-10-এ করে এসেছো, ইন্টারমিডিয়েটে করা যাবে না। হ্যাঁ, অনেকেই জানে না এটা, কিন্তু আমরা ক্লাসে এই জিনিসপত্রগুলোই দেখাবো। আবারও বলি, দেখো, একটা প্রোটন দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। তাহলে দেখো, আপ কোয়ার্ক, অনেকে কোয়ার্কের নামই জানে না, তো এই +1 কেমনে বের করে দেখাবে? তুমি তোমার বন্ধুরা জিজ্ঞাসা করে দেখো, আচ্ছা প্রোটনের চার্জে +1 আমাকে একটু বের করে দেখাতো, বের করতে পারবে না। ঠিক আছে, ওকে, দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত, এটা আবার মুখস্থ রাখতে হবে তোমাদের। ঠিক আছে, ফাইন। তাহলে আপ টপ চার্ম, ডাউন বটম স্ট্রেঞ্জ। আপ টপ চার্ম, এই কোয়ার্কগুলোর চার্জ হচ্ছে +2/3, এই কোয়ার্কগুলোর চার্জ হচ্ছে -1/3। ঠিক আছে, ফাইন। তো এবার একটা প্রোটন দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যখন ভ্যালুগুলো বসাইলাম তখন প্রোটনের চার্জ পেয়ে গেলাম, তাই না? এবার আসো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, একটা নিউট্রনের ক্ষেত্রে দেখাবো এটা। হ্যাঁ, একটা নিউট্রনের ক্ষেত্রে তোমাদেরকে এটা দেখাবো। ফাইন, নিউট্রনের ক্ষেত্রে এটা কোত্থেকে আসছে? নিউট্রনের চার্জ কত? 0। নিউট্রনের চার্জ কত? নিউট্রনের চার্জ হচ্ছে 0। তাহলে একটা নিউট্রন একটা আপ কোয়ার্ক দুইটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত, একটা আপ কোয়ার্ক দুইটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। ধরো এটা একটা নিউট্রন, তাহলে একটা আপ কোয়ার্ক দুইটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। ঠিক আছে, ফাইন। এবার আসো ভ্যালুগুলো বসাবো আমরা, তাহলে আপ কোয়ার্কের ভ্যালু কত? +2/3। দুইটা ডাউন কোয়ার্কের চার্জের ভ্যালু কত? -1/3, -1/3, তাহলে দেখো 3 যদি লসাগু হয়, 2 - 1 -1, তাহলে 2 - 2, উপরে 0/3, তাহলে আলটিমেটলি আমরা অ্যান্সার কি পাচ্ছি দেখো তো, 0। তাহলে এইটা কোত্থেকে এসেছে? এটাকে মুখস্থ করছি আমরা, নিউট্রন দেখলেই 0 না, এটা এসেছে কনসেপ্ট থেকে এসেছে। তাহলে একটা নিউট্রনের চার্জ হচ্ছে, একটা প্রোটনের চার্জ +1, একটা নিউট্রনের চার্জ 0 কোত্থেকে এসেছে, এটা যদি কেউ তোমাকে বোঝাইতে বলে, তাইলে এইভাবে তোমরা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, সো দেখো, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, নাজিদুর রশিদ, এটা মুখস্থ করতে হবে। এটা কোত্থেকে আসলো মানে, এই যে দেখো দুইটা আপ কোয়ার্ক, এই যে যখন প্রোটনকে আমরা ভাঙলে, আচ্ছা কয়টা কোয়ার্ক আছে একটু দেখি তো। যেমন তোমার যদি একদম ভেঙে ফেলা হয় রশিদ, ঠিক আছে, রশিদরে যদি এরকম ভেঙে ফেলা হয়, তাইলে কি পাওয়া যাবে জানো? 207টা অস্থি পাওয়া যাবে। ঠিক আছে, এই অস্থিগুলো হচ্ছে তোমার মৌলিক কণিকা। এবার একটা প্রোটন নিয়ে এসে যদি এরকম মোচড়ানো হয়, ভেঙে ফেলা হয়, তাহলে দুইটা আপ কোয়ার্ক পাওয়া যাবে, ছোট ছোট দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক পাওয়া যাবে। ওদের ক্যালকুলেশন করলে তখন আমরা পেয়ে যাবো যে প্রোটনের চার্জ +1। বুঝতে পেরেছো রশিদ? আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। ওকে, রিয়েলি ইন্টারেস্টিং। ওকে, ফাইন। এই যে সায়েন্স যখন তুমি বুঝতে পারবা, তখন তোমার কাছে আসলে অনেক ইন্টারেস্টিং লাগবে। এগুলো কোথাও দেখাবে না, কোথাও দেখানো হয় না, কিন্তু তোমার জানতে হবে, মাথায় থাকতে হবে, এগুলো সরাসরি পরীক্ষায় আসবে না। আমি পারতাম না এটা দেখায় পরের স্লাইডে চলে যাইতে, করি নাই তো, কারণ এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু লাগবে পরীক্ষায়। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো, ফাইন। এই যে সবাই বুঝতেছো, ফাইন। ওকে ফাইন, সবাই বুঝতেছে। ওকে, তো এবার দেখো এই যে চার্জগুলো তো ডিফারেন্ট, তাই না? চার্জগুলো ডিফারেন্ট। এই যে
এদের এই যে লেপটন সমূহ, এদের চার্জ কত? এদের চার্জ হচ্ছে -1। ফাইন, চার্জ সমূহ হচ্ছে -1। আচ্ছা, এবার আরেকটা ইনফরমেশন দেই। এই লেপটন সমূহ একজন আরেকজনের সাথে যুক্ত হতে পারে না। ইলেকট্রন মিউন টাও এর সাথে যুক্ত হইতে পারে না, কিন্তু কোয়ার্ক সমূহ একজন আরেকজনের সাথে সংযুক্ত হইতে পারে। যেমন দেখলা যে আপের সাথে ডাউন যুক্ত হইছে এবং তার মাধ্যমে কিন্তু প্রোটন এবং নিউট্রন তৈরি হইছে, তাই না? তাহলে প্রোটন এবং নিউট্রন তৈরি হইছে, ঠিক আছে? এর মাধ্যমে প্রোটন এবং নিউট্রন তৈরি হইছে। ফাইন, ওকে, আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আমি আবারও সামারি করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে আবারও বুঝাই দিচ্ছি, এগুলো একজন একজনের সাথে যুক্ত হইতে পারে না এরা। ওকে, আবার এই যে চার্জের মান যে -1, হ্যাঁ, স্পিন যে হাফ, এটারও খুব দারুণ একটা কনসেপ্ট আছে, অন্য কোনো একটা ক্লাসে তোমাদেরকে বুঝাবো যে ইলেকট্রনের স্পিন হাফ কেমনে হইছে। হাফ তোমার স্পিনও বের করা সম্ভব, কিভাবে জানো? আচ্ছা, এটা নিয়ে অন্য একটা ক্লাসে কথা বলবো। এটা আসলে মানে বেশ মজার একটা ফাংশন আছে, স্পিন বের করার ওয়ে। হ্যাঁ, স্পিন বের করার মানে কতবার ঘুরাইলে, কত সংখ্যকবার ঘুরাইলে তুমি ঠিক আগের পজিশনে চলে আসবা, সেটার ব্যস্তানুপাতিকটাই হচ্ছে আমরা স্পিন বের করি। স্পিন যে কারো স্পিন, তুমি ইউটিউবে সার্চ করে দেখবা, একটা দারুণ একটা কনসেপ্ট দেওয়া আছে যে তোমার স্পিন কিভাবে বের করতে হয়। কোনো একটা সেটা কোনো একটা স্ট্রেট যে কোনো কিছু হইতে পারে, যে কোনো সাবস্টেন্স হইতে পারে, যে কোনো ম্যাটেরিয়াল হইতে পারে। যখন তুমি চার্জ স্পিন বের করবা, একদম ওই যে প্রতিসাম্যতা পড়েছো না বায়োলজিতে, প্রতিসাম্যতা, ঠিক আছে? অর্থাৎ একদম আগের পজিশনে ফিরে আসতে, মানে আমি যখন ঘুরাচ্ছি, ঘুরিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে, মানে একদম পূর্বের অবস্থায় ফিরে আসবে। ঠিক কতবার ঘুরাইতে হবে সেই সংখ্যাটার ব্যস্তানুপাতিকটা হচ্ছে স্পিন। হ্যাঁ, ওকে, তো এবার আসো, ইলেকট্রন হচ্ছে দুবার ঘুরাইলে ঠিক আগের পজিশনটাতে চলে আসে। তো এবার আমরা যাব, আমরা একটু সামারি করি, তারপর আমরা ওই পাশটাতে চলে যাব। ওকে, ফাইন। না, প্রোটন এবং নিউট্রন সবার জন্যই আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এরকম না, প্রত্যেকটার ফরমেশন আলাদা। তো এবার আসো আমরা একটু সামারি করি যে মৌলিক কণিকা সমূহ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে লেপটন আর একটা হচ্ছে কোয়ার্ক। দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। শর্ত কি মৌলিক কণিকা হওয়ার শর্ত হচ্ছে চার্জ থাকতে হবে, স্পিন থাকতে হবে, ঠিক আছে? নির্দিষ্ট চার্জ এবং স্পিন থাকতে হবে। তো লেপটন 6টা এক্সাম্পল দিয়েছি, কোয়ার্ক হচ্ছে 6টা, সেগুলোর এক্সাম্পল দিয়েছি, আপ ডাউন, টপ বটম, চার্ম এবং স্ট্রেঞ্জ। এবং আমরা আগে থেকেই জানি যে প্রোটন এবং নিউট্রনের চার্জ কত, সেইটাই জাস্ট আমি একটু প্রুফ করে দেখাইলাম যে প্রোটন দুটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত, ঠিক আছে? তো ভ্যালুগুলো বসাইলে আমরা একটা চার্জ পেয়ে গেলাম, সেটার মান হচ্ছে +1, যেটা আগে থেকে মুখস্থ করছি। একটা আপ কোয়ার্ক এবং দুটা ডাউন কোয়ার্ক দিয়ে নিউট্রন গঠিত, এবং ভ্যালুগুলো বসাইলে আমরা চার্জ পেলাম 0। আদতে কি জানো? আদতে হচ্ছে আমরা এইটা পড়েছি বইতে, বইতে এটা আছে। হ্যাঁ, বইতে আছে, এইটা হচ্ছে বইতে আছে, আর এইটা হচ্ছে বইতে নাই। বইতে নাই কিন্তু লাগবে, কিন্তু জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে টাইপের টপিক। হ্যাঁ, এটা হলে বাঁচতে হলে জানতে হবে টাইপের টপিক। আমি তোমাদের সবাই একটা এইচডব্লিউ দিই। এই এইচডব্লিউটা হচ্ছে তোমার সব বন্ধুরা জিজ্ঞাসা করবা যে আচ্ছা, এই যে প্রোটনের চার্জ হচ্ছে +1, নিউটনের চার্জ যে 0, এটা কেমনে বের করে, একটু বের করে দেখাতো। এইটাই হচ্ছে তোমাদের এইচডব্লিউ। না পারলে কানে একটা চটকানি দিবা, আর যদি পেরে যায় তাহলে আমাকে এসে জানাবা। তো তাদের মানে তাদের কি দিতে হবে, কি পুরস্কার দিতে হবে, সেটা আমি পরবর্তী ক্লাসে জানাবো। কি আচ্ছা, কাব্যর একটা টেক্সট করে রাখো, অথবা কাব্যর বলো, এখনই করবে, অ্যাডমিন আছে। ওকে, ফাইন, আশা করছি এটুকু তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার সেগুলো এক একটা কণিকা। এই যে ধরো তুমি চিন্তা করো, ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো আসলে বাস্তবে এদের কোনো খেদে কাজ আছে? কোনো কাজ নাই। তাহলে স্থায়ী কণিকা এবার আসো খুব সহজ করে দিচ্ছি তোমাদেরকে। এতক্ষণ ধরে অনেক অনেক কিছু পড়াইছি, এবার জিনিসটা তো সহজ করতে হবে। তাহলে এবার আবার সব কিছু ভুলে যাও। মৌলিক কণিকা কয় প্রকার? সবাই চিল্লায় বলো, 3 প্রকার: স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী মৌলিক কণিকা সমূহ, 20 মিনিট। স্থায়ী মৌলিক কণিকা সমূহ পেন দিয়ে মনে রাখবো। আমরা কি দিয়ে লিখতেছি? এটা পেন, আর কিচ্ছু না। স্থায়ী মৌলিক কণিকা সমূহ হচ্ছে কি কি? PEN। তার মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা সম্পর্কে আরো বিস্তারিত সামনে জানবো। অস্থায়ী মৌলিক কণিকা,
অস্থায়ী মৌলিক কণিকা যারা অস্থায়ীভাবে থাকে প্রায় 100টির কাছাকাছি, প্রায় 100টির কাছাকাছি বা 200টির কম। এবার আসো এদের এক্সাম্পলগুলো কি কি। এদের এক্সাম্পলগুলো দেখো, খুবই সহজ মনে রাখা। এদের এক্সাম্পলগুলো দেখো, খুব দারুণ একটা টেকনিক আছে এখানে মনে রাখার, অস্থায়ী মৌলিক কণিকা মনে রাখার। দেখো বিএনপি, বিএমপি, বিজি। ধরো ছোটবেলায় তোমরা অনেকে বিএনপি কে বিএমপি মনে করতে, তাই না? একদম মাথায় হাত দিয়ে বলো তো, যে বলতা না তুমি বিএনপি কে অনেকে বিএমপি মনে করতে, আর ওরা বিভিন্ন কর্মসূচিতে বিজি থাকে না। তো এবার আসো, বিতে বোসন, হ্যাঁ, এনতে নিউট্রিনো, আবার এনতে অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, হ্যাঁ। এবার পিতে হচ্ছে পাইয়ন, পাইয়ন, এমতে মেসন, এমতে মিউয়ন, হ্যাঁ। পিতে আবার পজিট্রন, পিতে পজিট্রন, আর জিতে হচ্ছে গ্রাভিটন। এগুলো সবই হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা। দেখো বিতে বোসন, এনতে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পিতে পাইয়ন, এরপর এমতে হচ্ছে মেসন, এমতে মিউয়ন, পিতে আবার পজিট্রন এবং জিতে গ্রাভিটন। সো মোরলেস এই 8টা যদি মনে রাখো তাতেই হয়ে যাবে। যদি এই 8টা মনে রাখো, ঠিক আছে, তাতেই হয়ে যাবে। সো এরা হচ্ছে সবাই অস্থায়ী মৌলিক কণিকা, আর এটা হচ্ছে টেকনিক, মনে রাখার টেকনিক। এইটুকু দিলাম হচ্ছে তোমাদের মনে রাখার টেকনিক, যাতে তোমরা ভুলে না যাও। তাহলে পেন, বিএনপি, বিএমপি, বিজি আর কম্পোজিট কণিকা। এগুলো ছাড়াও কিছু ভারী কণিকা আছে, তাদেরকে আমরা কম্পোজিট কণিকা বলি, এবং এটাও খুব সহজে মনে রাখতে পারবে অড, ওডিডি দিয়ে, ওডিডি, অড। অড মানে কি? মানে শুনতে অড শোনায়, এরকম বলো না তোমরা অনেক সময়। এক হচ্ছে আলফা, আলফা কণিকা, আর ডিতে কি? ডিতে হচ্ছে ডিউটেরন। নাম শুনেছ নিশ্চয়ই, ডিউটেরন এবং আলফা কণিকা, এই দুটো হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে দেখো সকল আলোচনা শেষে আমার মূল কণিকা সমূহ কয়টা ক্যাটাগরিতে ভাগ করা যায়? 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমরা সব সময় মাথায় রাখবো, এখান থেকে প্রশ্ন হবে। তাহলে 3টা ক্যাটাগরিতে যে ভাগ করা যায়, এক হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, যেগুলো আমরা মনে রাখলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মৌলিক কণিকা বিএনপি, বিএমপি, বিজি অর্থাৎ বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পাইয়ন, মেসন, মিউয়ন, পজিট্রন এবং গ্রাভিটন। আর লাস্টে হচ্ছে কম্পোজিট কণিকা, যেটা হচ্ছে ডিউটেরন এবং আলফা। সো পরীক্ষায় যখন আমরা দেখব, এমসিকিউ বলো, রিটেনে বলো, এই জিনিসপত্রগুলো লাগবে, এবং এগুলোই তোমার পরবর্তী যে ম্যাথগুলো করবো সেগুলো বেসিকের জন্য দরকার হবে। আর এ পাশে যেগুলো দেখাইলাম এগুলো লিখে দিয়েছি, বইতে নাই, কিন্তু জানতে হবে, মানে বাঁচতে হলে জানতে হবে টাইপের টপিকগুলো। এখন বলো, এই পুরো বোর্ডে যা যা লিখেছি এগুলো সব বুঝতে পেরেছো কিনা, এবং এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করো, কারণ এগুলো দিয়েই আমরা এই যে পরবর্তী আলোচনা শুরু হবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে আলোচনা। লেকচার শিট কোথায় পাবো? ক্লাস শেষে। ক্লাস শেষে তোমাদের এই ক্লাসের ক্যাপশনে লেকচার শিট অ্যাড করা থাকবে, ইভেন ওয়েবসাইটে যেখান থেকে তোমরা কোর্সটা এনরোল করেছো সেখানেও দেখবা ক্লাসের নিচেই এটার পিডিএফ অ্যাড করা থাকবে। ফাইন। মৌলিক কণিকা কয় প্রকার? পরীক্ষা আসলে কয়টা দিব? পরীক্ষা আসলে 3 প্রকার দিবা। বা এই ছন্দগুলো কিভাবে বানান, ওরে বাবা বাবা, কিভাবে বানান, ক্লিয়ার? ফাইন। শুরুতে ছিল যতজন, এখন ক্লাসে স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়ে গেছে। ফাইন। পুরো কেমিস্ট্রি ক্লাসে হাজার হাজার ছন্দ শেখাবো তোমাদেরকে। তাহলে দেখো তো কি হইলো, একদম যা পড়েছি 10 সেকেন্ডে শেষ। মৌলিক কণিকা কয় প্রকার? 3 প্রকার। কি কি? স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। ঠিক আছে, মানে 2x স্পিডে ক্লাস হচ্ছে এখন আর কি। এরপর স্থায়ী মৌলিক কণিকা কোনগুলো? পেন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমার যদি স্যার জিজ্ঞাসা করে এই মৌলিক, দাঁড়াতো, স্থায়ী মৌলিক কণিকার নামগুলো বল। ক্লাসে কে আছে? তাপসীরে বলছে, এই তাপসী বল। তুই দাঁড়ায় বলবি স্থায়ী মৌলিক কণিকা কয় কি কি? তুমি বলবা পেন। স্যার তো অবাক হয়ে যাবে, পেন কোত্থেকে আসলো? তুমি বলবা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরপর ধরো জিজ্ঞাসা করছে শাহরিয়ার নাজিম রে, এই শাহরিয়ার নাজিম উঠে দাঁড়া, অস্থায়ী মৌলিক কণিকা কি কি? শাহরিয়ার নাজিম বলতেছে বিএনপি, বিএমপি, বিজি।
স্যার রেগে মেগে আগুন, বিএনপি বিএমপি বিজি এটা অস্থায়ী মৌলিক কণিকা কেমনে হয়? তখন সে হাসতে হাসতে এভাবে হাসতে হাসতে বলতেছে, বিতে স্যার বোসন, এনতে নিউট্রিনো, এনতে অ্যান্টি নিউট্রিনো, তারপর এমতে মেসন, এমতে মিউন, ঠিক আছে, জিতে গ্রাভিটন। এভাবে যখন বলতে থাকবে স্যার তো পুরো অবাক। এরপর ধরো নাজনীন হোসাইন নুহারে ধরো জিজ্ঞাসা করছে, এই নুহা বল কম্পোজিট কণিকা কি? অড। জিজ্ঞাসা করছি তোরে কম্পোজিট কণিকা তুই অড বলিস কেন? অড মানে হচ্ছে স্যার আপনাকে শেখাই দেখেন, ওতে হচ্ছে আলফা কণিকা আর একটা হচ্ছে ডিউটেরন। এবার বলো আর কি ভুল হবে? আর কি ভুল হবে? ভুল হওয়ার কথা না। মুখস্থ তো করাই দিছে, শুরুতে তো বলতেছিলে ভাই এটা কোত্থেকে আসছে কেমনে আসছে, এবার মুখস্থ করাই দিছে না মৌলিক কণিকা কি কে ছিল। এবার তোমাদের এইচডব্লিউ হচ্ছে সবাইরে জিজ্ঞাসা করবা, এই তুই সায়েন্সের স্টুডেন্ট না, তুই প্রোটনের চার্জ +1 বের করে দেখা, ইলেকট্রনের চার্জ 0 বের করে দেখা। নেক্সট ক্লাসে আমরা জানাবা তোমার কয়টা বন্ধু পারছে এটা, কয়টা বন্ধু এটা বের করে দেখাইতে পারছে। নেক্সট ক্লাসে আমি কিন্তু দেখবো কয়টা বন্ধু পারছে। ওকে ঠিক আছে, ফাইন ফাইন। ওকে পেন, ছন্দ অসাধারণ, ফাইন ফাইন। ভাইয়ার ছন্দ অসাধারণ না, ছন্দ সবকিছু অসাধারণ। ওকে এবার চলো আমরা দুটো ম্যাথ করবো, ছোট ছোট দুটো ম্যাথ করবো। এক নম্বর ম্যাথ হচ্ছে একটা ইলেকট্রনের ভর নির্ণয়, যেটা তোমরা অলরেডি আগেই জানো ইলেকট্রনের ভর কেমনে নির্ণয় করতে হয়, বা ইলেকট্রনের ভরের মান তো আমাদের মুখস্থ আছে 9.11 × 10⁻⁻, আচ্ছা বলবো না, তোমরা কমেন্ট বক্সে জানাবে। ইলেকট্রনের ভর তো তোমরা মুখস্থ করেছোই, তো ইলেকট্রনের ভরের ভ্যালু কত সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। এবার মাঝে মধ্যে দেখবা ইলেকট্রনের ভরটা কেমনে আসছে, এটা কিছুক্ষণ আগে প্রশ্ন করছো না ভাই ইলেকট্রনের এইটা কোত্থেকে আসলো, চার্জ কোত্থেকে আসলো, প্রত্যেকটা কেনর উত্তর দিব ক্লাসে। ইলেকট্রনের ভর কত, কোত্থেকে আসছে এটা, ইলেকট্রনের ভর কত, কোত্থেকে আসছে এটা, ঠিক আছে। ওকে ইলেকট্রনের ভর কোত্থেকে আসছে আমরা সেটা বের করব, তার আগে ইলেকট্রনের ভরের ভ্যালু কত, ঠিক আছে, সেটা তোমরা বের করবে। তো আমাদের একটা লাইন সবাইকেই জানতে হবে, একটা লাইন সবাইকেই বলতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে একটি ইলেকট্রনের ভর আমরা জানি, ঠিক আছে, আমরা একটা কথা জানি, কি কথা জানি, আমরা জানি কি জানি বলো তো, আমরা জানি একটি ইলেকট্রনের ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ? 1/1836 গুণ, তাই না? এটা তো তোমরা মুখস্থ করেছো। একটি ইলেকট্রনের ভর হাইড্রোজেন পরমাণুর ভরের বা প্রোটনের ভরের 1/1836, এটা 37 হয়ে এসেছে, 1840 হয়ে এসেছে, তাই না? 37 হয়ে এসেছে, 1840 হয়ে এসেছে, তাই না? ওকে এবার আসো হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর। হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর আমরা জানি, প্রকৃত ভর কত? হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর হচ্ছে, এটা মুখস্থ রাখতে পারো, এমসিকিউতে আসে 1.00757 গ্রাম, ঠিক আছে, 1.00757 গ্রাম। আচ্ছা তাহলে এইটা কত সংখ্যক পরমাণুর ভর? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর, তাই না? এটা কত সংখ্যক পরমাণুর ভর বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.02 × 10⁻23। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত সেটাকে এটা দ্বারা মাল্টিপ্লাই করে ফেললেই তো আমরা ইলেকট্রনের ভর পেয়ে যাব, তাই না? একটি ইলেকট্রনের ভর হাইড্রোজেনের প্রকৃত ভরের 1/1836 গুণ।
হাইড্রোজেনের প্রকৃত ভরটা জেনে ফেললাম, তাইলে একটা হাইড্রোজেন পরমাণুর অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর এটা, তাই না? তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত? এটা তো একটা হাইড্রোজেন পরমাণুর ভরের এত গুণ। তাহলে চলো আমরা সেই ক্যালকুলেশনটা একটু করে ফেলি। অ্যাভোগাড্রো সংখ্যক, তাই না? 6.02 into 10 to the power 23টি হাইড্রোজেন পরমাণুর ভর, এতটি হাইড্রোজেন পরমাণুর ভর সমান 1.00757 গ্রাম। অতএব একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত? একটা হাইড্রোজেন পরমাণুর ভর সমান 1.00757 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত গ্রাম। এবার আমরা কি পেয়ে গেছি? একটা হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এবার একটা ইলেকট্রনের ভর পেয়ে যাব না? এই যে এটা দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। চলো, অতএব একটি ইলেকট্রনের ভর ফাইনাল। অতএব একটি ইলেকট্রনের ভর সমান 1.00757 divided by 6.02 into 10 to the power 23 into 1 by 1836। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, তোমরা যেটা প্রথমে উত্তর করেছিলে, 9.11 into 10 to the power minus 28 গ্রাম, অথবা 9.11 into 10 to the power minus 31 কেজি। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? সো এই জাস্ট আমাদের কখনো কখনো বলবে ইলেকট্রনের প্রকৃত ভরটা নির্ণয় করো, গাণিতিকভাবে বের করো। এটা তোমরা 9-10-এ মুখস্থ করেছো অনেক, কিন্তু যে বললাম বের করে দেখাবো কোত্থেকে আসছে। এটা এই লাইন থেকে আসছে। একটা ইলেকট্রনের ভর হাইড্রোজেন পরমাণুর ভর 1/1836 গুণ। ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুর ভরের 1836 গুণ। ঠিক আছে? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ফাইন। সবাই ক্লিয়ার হইছো কিনা একটু বলে ফেলো তো দেখি। ক্লিয়ার, ফাইন, ক্লিয়ার। ক্লিয়ার, ফাইন, সবাই ক্লিয়ার। আম্মু, হ্যাঁ চাবি ওখানে রেখে আসছি। টাকা দিতে পারেন, দেন আপনার মতো করে। আমি ক্লাসে আছি। ওকে, ফাইন, ফাইন। এই যে দেখি সবাই বুঝে গিয়েছো। ওকে, তো এবার আমরা চলে যাব নতুন একটা টপিকে। আমরা চলে যাব 1836। এটা মুখস্থ রাখতে হবে, 1836 মুখস্থ রাখতে হবে। ওকে, তো এবার আমরা আরেকটা ম্যাথ করব। ঠিক আছে? এবার আমরা আরেকটা ম্যাথ করব, ইলেকট্রনের চার্জ নির্ণয় করা। ঠিক আছে? ইলেকট্রনের চার্জ নির্ণয় করা।
ইলেকট্রনের চার্জ বের করব আমরা। চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে, চার্জের একক অনেকগুলো একক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এবং হচ্ছে কুলম্ব। ঠিক আছে, সি যেটা সেটা হচ্ছে কুলম্ব, সি যেটা সেটা হচ্ছে কুলম্ব। আরেকটা একক আছে ইএমইউ, ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট। হ্যাঁ, এরপর আরেকটা আছে হচ্ছে ইএসইউ, ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট। এসআই একক হিসেবে কুলম্বকে ব্যবহার করা হয়। এখন তোমরা নিশ্চয়ই অনেকে জানতে চাইবা যে এই তিনটার মধ্যে সম্পর্ক কি। আমি কিছুক্ষণ পরে আসছি এখানে। ঠিক আছে, ওকে। একটা ইলেকট্রনের চার্জ বের করার একটা দারুণ ফর্মুলা আছে, আমি তোমাদেরকে পুরো ফর্মুলাটা আগে লিখে দিচ্ছি। একটা ইলেকট্রনের চার্জ, হ্যাঁ, একটি ইলেকট্রন এর চার্জ। আমাকে তোমরা প্রশ্ন করেছিলে যে ভাইয়া ইলেকট্রনের চার্জ কত এবং এটা কোত্থেকে এসেছে, তাই না, এটা কিভাবে বের করছে। একটি ইলেকট্রনের চার্জের একটা দারুণ ইকুয়েশন আছে, সেটা হচ্ছে 1 মোল ইলেকট্রন এর চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই 1 মোলে ইলেকট্রন সংখ্যা। 1 মোলে ইলেকট্রন সংখ্যা, 1 মোল ইলেকট্রনের চার্জ ডিভাইড বাই 1 মোলে ইলেকট্রন সংখ্যা। অনেক সময় দেখবা এখানে একটা ফর্মুলা ব্যবহার করা হয়ে থাকে। ফর্মুলাটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ এফ ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে Na। মানে তুমি চিন্তা করো 1 মোল ইলেকট্রনের মোট চার্জ ডিভাইড বাই 1 মোলে কতগুলো ইলেকট্রন আছে সেটা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে একটি ইলেকট্রনের চার্জ পাওয়া যাবে। খুবই স্বাভাবিক, মানে ঐকিক নিয়মের মতো। ঠিক আছে, একদম ঐকিক নিয়মের মতো। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসাই। এফ হচ্ছে ৯৬৫০০, মুখস্থ রাখতে হবে তোমাদের। 1 ফ্যারাডে সমান ৯৬৫০০। 1 ফ্যারাডে বিদ্যুৎ সমান 1 ফ্যারাডে সমান, এটা তোমরা 9 10এও পড়েছো, ৯৬৫০০ কুলম্ব, 96500 কুলম্ব। ঠিক আছে, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যার মান তো তোমাদের জানাই আছে, 6.02 ইন্টু 10⁻23। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবা 1.60 ইন্টু 10⁻−19 কুলম্ব। ঠিক আছে, সো দেখো খুবই ইজি। 1 মোল ইলেকট্রনের চার্জকে 1 মোলে ইলেকট্রন সংখ্যা দ্বারা যদি ডিভাইড করি তখন দেখো কত ইজিলি আমরা কিন্তু এগুলো পেয়ে গেলাম। এবার আসো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এবং ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে কিভাবে কনভার্ট করতে পারি আমরা। ঠিক আছে, তো দেখো এই তিনটার মধ্যে সম্পর্ক কি, এই ৩০৩ মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে 10 কুলম্ব সমান একটা ইমু, মানে হচ্ছে ইএমইউ সমান 3টা ইস্যু। তাহলে 3 ইন্টু 10⁻10 ইএসইউ। তাহলে এইটা হচ্ছে সম্পর্ক, 10 কুলম্ব সমান 1 ইএমইউ সমান 3 ইন্টু 10⁻10 ইএসইউ। ঠিক আছে, তাহলে দেখো 10 কুলম্ব সমান 1 ইএমইউ সমান 3 ইন্টু 10⁻10 ইএসইউ। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। মনে রাখার জন্য টেকনিকটা কি? মনে রাখার জন্য টেকনিক হচ্ছে একটা ইমু সমান ইমু নামের কেউ থাকলে মাইন্ড করো না, 3টা ইস্যু ক্রিয়েট করবে সবসময়। একজন ইমু সবসময় 3টা ইস্যু ক্রিয়েট করে। হ্যাঁ, কিসের ইস্যু? কুলম্বের ইস্যু তৈরি করে। একটা ইমু 3টা ইস্যু তৈরি করে। তাহলে 10 কুলম্ব সমান 1 ইএমইউ সমান 3 ইন্টু 10⁻10 ইএসইউ। এটা মাথায় রাখতে হবে। কেন? কারণ এটা মাথায় না রাখলে কিন্তু এই কনভার্সনটা তোমরা কিন্তু করতে পারবা না। 10 কুলম্ব সমান 1 ইএমইউ সমান 3 ইন্টু 10⁻10 ইএসইউ। তাহলে এবার আসো, কুলম্বে মান পাইছি, ইএমইউতে যাব। আমরা কি জানি? 10 কুলম্ব সমান 1 ইএমইউ। তাহলে 1 কুলম্ব সমান কত ইএমইউ? 1 কুলম্ব সমান 1 ডিভাইড বাই 10 ইএমইউ। তাহলে 10 দ্বারা ভাগ করব। তাহলে 10 দ্বারা ভাগ মানে কি? 10⁻−1 দ্বারা গুণ। তাহলে এখানে কি হবে? 1.60
ইন্টু 10⁻⁻19 আছে, -20 হয়ে যাবে, -20 ইমু, ইমু মানে নেগেটিভ, ঠিক আছে, ইমু, ঠিক আছে, ফাইন। এবার একটা ইমু সমান কয়টা ইস্যু? এক ইমু সমান, এক ইমুর ইস্যুই 3টা, 3 ইন্টু 10⁻10 ইস্যু, বাবা রে বাবা, 3 ইন্টু 10⁻10 ইস্যু। তাহলে এটাকে 3 ইন্টু 10⁻10 দ্বারা গুণ করবো, +10 দ্বারা গুণ করবো, সমান এটাকে 3 দ্বারা গুণ করলে কত হবে? 1.6 কে 3 দ্বারা গুণ করলে 3 × 48, তাহলে 4.80, 10⁻⁻20, এটাকে 10⁻+10 দ্বারা যদি গুণ করা হয়, 10⁻+10 দ্বারা যদি গুণ করা হয়, -20 + 10 কি হবে? তাইলে 10⁻+10 হয়ে যাবে ESU। তাহলে এই তিনটা হচ্ছে ফাইনাল উত্তর, যেখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ 3টা এককেই তোমাদেরকে আমি দেখাই দিলাম। কুলম্ব এককে বের করলাম, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে বের করলাম, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে বের করলাম। কনভার্সনের ফর্মুলাটা কি? 10 কুলম্ব সমান 1 EMU সমান 3 × 10⁻10 ESU। মনে রাখবো আমরা কোন টেকনিক দিয়ে? একটা ইমু সমান 3টা ইস্যু, ঠিক আছে, ওকে, একটা ইমু সমান 3টা ইস্যু। তাহলে আমরা যে টপিকটা পড়লাম, আশা করছি এখানে তোমাদের সবগুলো কনভার্সন তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো, তাই না? ফাইন। আবার আসো, একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করব গাণিতিকভাবে। অনেক সময় তোমাদেরকে এটা বের করতে বলবে, কে জানি আমার ক্লাস একবার মাঝখানে বলছে ভাই ইলেকট্রনের চার্জ কেমনে বের করছে, কেমনে আসছে ইলেকট্রনের চার্জ? প্রোটনের চার্জ বের করে দেখাইছি না আসলে কেমনে হয়েছে? ম্যাথ করেও যে বের করা যায় সেটা দেখাইলাম। 1 মোল ইলেকট্রনের চার্জ ডিভাইড বাই 1 মোল, 1 মোলের মধ্যে কয়টা ইলেকট্রন আছে সেটা, তাহলে F ডিভাইড বাই Na। তোমরা দেখবা 1 মোল একটি ইলেকট্রনের চার্জ বের করতে যে, হ্যাঁ, F ডিভাইড বাই Na দিয়ে ম্যাথ করে ফেলছে, কিন্তু কিছু বুঝাই নাই। আমি দেখো সবগুলো কনভার্সন তোমাদেরকে বুঝাইলাম। আশা করছি তোমরা এখন এটা ক্লিয়ার হয়ে গিয়েছো। কুলম্বতে বের করলাম, EMU-তে নিয়ে গেলাম, ESU-তে নিয়ে গেলাম। ক্লিয়ার কিনা বলো, মানে ফটাফটি ক্লিয়ার হয়েছে কিনা বলো? 10⁻−10, হ্যাঁ, এখানে হবে -10, এই যে এখানে হবে -10। ফাইন ফাইন, এবার বলো ক্লিয়ার হয়েছে কিনা? এই যে কান ধরছি, ভুল হয়েছে, ওখানে -10 হবে। মুখে বলছিলাম ঠিক, হয়তো ভুল লিখছি। রে বাবা, একটা ভুল লিখছি, পোলাপান কমেন্ট করে পুরো খেয়ে ফেলতেছে একদম। ক্লিয়ার কিনা বলো সেটা? একটা ইমু সমান 3টা ইস্যু, হ্যাঁ, এটা ভুলবা না, দেখবে এটা কখনোই ভুল হবে না। ইমু ইস্যু দুইটাই হচ্ছে একক, এগুলো সবই হচ্ছে একক, এগুলো সব কি এক একটা একক, একক। তার লেখা সুন্দর, তাপসী রাবেয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কারণ জ্বর আসলে যেরকম 2 বেলা প্যারাসিটামল বলে না, তোমরা বাসায় যে যেটা করবা 2বার করে লিখবা, হ্যাঁ, 2বার করে লিখবা। একবার লিখবা হচ্ছে ঘুমানোর পরে, আর আরেকবার লিখবা হচ্ছে ঘুম থেকে ওঠার আগে, ঠিক আছে? তাহলে দেখবা মুখস্থ হয়ে যাবে। একবার লিখবা হচ্ছে ঘুমাতে যাওয়ার পরে, ঘুমাতে যাওয়ার পর, আর আরেকবার লিখবা হচ্ছে ঘুম থেকে ওঠার আগে, ঠিক আছে? এই দুইবার লিখবা, ঠিক আছে, ওকে। তো পরের টপিকে চলে যাব। এরকম হলে তো খুব সুবিধা হয়, তাইলে তো আর একবারও লেখা লাগতেছে না, তাই না? খুব সুবিধা হয়, পাকিবাজ বলাবা না, এক একটা উল্টো কাজটা করবা। ওকে, তাহলে এই দুটা ম্যাথই কিন্তু করবা, হ্যাঁ, এই ম্যাথটা এবং পরের ম্যাথটা করবা। এবার সামারি করতেছি, এবার ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে 24টা ইনফরমেশন তোমাদেরকে দিব, 24টা ইনফরমেশন, ঠিক আছে? একসাথে 24টা ইনফরমেশন শিখতে হবে আমাদের। ওকে, ফাহিম মুনতাসিন, ছবি আঁকানোর হাতও সুন্দর, থ্যাংক ইউ। ঘুমের ঘরে লিখবো, তানিশা, ওকে, ঘুমের ঘরে লিখবা না। এফ আর কুলম্বের পার্থক্যের মতোই, আপনি এখন থেকে আর টিচার না, ডক্টর। ওকে, এই যে প্যারাসিটামল দিয়ে দিলাম 2 বেলা, প্যারাসিটামল 2 বেলা দিলাম, কিন্তু এখন থেকে আর টিচার না, এখন থেকে ডক্টর না। আয় হায়, ঘুম থেকে ওঠার আগে স্বপ্নে লিখবো, তাই করবা। ওকে, এবার চলো তোমাদের হাতের লেখা খাতাগুলো সুন্দর করে লিখবা, তোমাদের নোট খাতাগুলো যেন সুন্দর হয়, কারণ ক্লাসে এসে কিন্তু নোট দেখবো সবার,
যে কটা নোট দেখবো না মারুম কিন্তু পরবর্তী ক্লাসে অনলাইন মাইট দিব। তো এইবার আসো আমরা একটা সামারি দেখব। এই সামারিতে আমাদের লাভটা কি? এই সামারিতে আমাদের লাভটা হচ্ছে 24টা ইনফরমেশন শিখব। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের জন্য 24টা ইনফরমেশন শিখব। ঠিক আছে, 24টা ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এদিকে 8টা আর এদিকে হচ্ছে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, ওকে, 8টা সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। একটু ভুল আছে এখানে, একটু ভুল আছে, আমি কারেকশন করে দিচ্ছি 10 টু দি পাওয়ার মাইনাস 20 EMU, 20 EMU আর 10 ESU। ওকে ফাইন। তো এইবার আসো আমরা এগুলো একটু অ্যানালাইসিস করি, এগুলো কোত্থেকে আসছে। হ্যাঁ, এগুলো কোত্থেকে আসছে। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের জন্য আমরা, হ্যাঁ তো দেখো এগুলো 9 10-এ তোমরা পড়েছো, কিন্তু লাগবে, বারবারই লাগবে। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রথমে আসো আবিষ্কারক থমসন, রাদারফোর্ড এবং চ্যাডউইক। এটা মনে রাখার খুব দারুণ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো ইট পড়ে নিচে। ইলেকট্রন টিতে হচ্ছে থমসন, পতে প্রোটন, রতে হচ্ছে রাদারফোর্ড এবং নিতে নিউট্রন, চতে হচ্ছে চ্যাডউইক। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের নামকরণের সাল মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, ইট পড়ে নিচে। ওকে ফাইন। এবার আসো সাল। আমরা মোবাইল নাম্বারের মতো করে মনে রাখবো 97, 11 এবং হচ্ছে 32। আজকে একটা নাম্বার আমি ফাঁস করেই দিব, সেটা হচ্ছে সাদিয়ার নাম্বার। হৃদয় আমাকে অনেকবার মানা করেছে, আজকে আমি সাদিয়ার নাম্বার ফাঁস করে দিব। সবাই কেউ দেখবা না, সাদিয়ার নাম্বার। ঠিক আছে, ওকে, সাদিয়ার নাম্বার হচ্ছে 01758 97 11 32। ঠিক আছে, হৃদয় আমার যাই বলে বলুক, আমি নাম্বার লিখে দিছি, কিছু করার নাই। ঠিক আছে, হৃদয় যাই বলছে আমি নাম্বার লিখে দিছি। কারণ কেন আমি নাম্বার লিখবো না? আমাকে আর কত রকম ভাবে আটকায় রাখবা? ঠিক আছে, এত সহজ নাকি আমাকে আটকায় রাখা? তো দেখো সাদিয়ার নাম্বার দিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো। ঠিক আছে, কেউ কিন্তু আবার বইলো না এটা, হ্যাঁ হৃদয়রে বইলো না। ঠিক আছে, এই যে 97 11 32, সবাই মুখস্থ করো 97 11 32 01758। কেউ কল দিও না ভাই, তখন আবার সাদিয়া ধরে, তখন আবার মানে হৃদয় আবার আমার কি রোস্টিং করে, বলা যায় না। ঠিক আছে, আর কেউ বইলো না আমি ক্লাসে সাদিয়ার নাম্বার দিয়ে দিছি। তো এই 97 11 32, এটা দিয়ে একটা লাভ হয়েছে না? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কারের সাল মুখস্থ হয়ে গেছে। দেখো 1897, 1911, 1932। ঠিক আছে, 1897, 1911, 1932। ঠিক আছে, আশা করছি মনে থাকবে এটা। ওকে, তাহলে কি গেল? কেউ কল দিস না ভাই, প্লিজ কেউ কল দিস না। ওকে, তো 01758 প্রথম কোডটা তোমার কোড বসায় নাও, তোমার মোবাইল নাম্বারের কোড বসায় নিতে পারো, আর বাকিটুকু 97 11 32 দিয়ে মনে রাখতে পারো। এবার সে প্রকৃত ভর আমরা মুখস্থ করেছি অলরেডি, 9.11 10 to the power minus 31 kg, 9.11 10 to the power minus 28 গ্রাম। প্রোটনের ক্ষেত্রে 1.673 আর নিউট্রনের ক্ষেত্রে 1.675। প্রোটনের ক্ষেত্রে 1.673 আর নিউট্রনের ক্ষেত্রে 1.675। এবার আসো চার্জ, অলরেডি এটা হয়ে গেছে, এটা আমরা ক্যালকুলেশন থেকে শিখেছি, তাই না? ক্যালকুলেশন থেকে শিখে ফেলেছি না? এই যে -1.60 10 to the power minus 19 কুলম, আর এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, আর এইটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। ঠিক আছে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10। আমি আবার লিখে দিচ্ছি, প্লাস 1.60 into 10 to the power minus 20 প্লাস 4.80 into 10 to the power minus 10। ঠিক আছে, -10 আর ওটা হচ্ছে -20। ঠিক আছে, আমরা অলরেডি এটা দেখাইলাম ক্যালকুলেশনে, তার মানে অলরেডি এটা হয়ে গেছে। এরপর অবস্থান, ইলেকট্রন কোথায় অবস্থান করে? কক্ষপথে, কেন্দ্রে কক্ষপথে, পরিধির দিকে, তাই না? পরিধির দিকে অবস্থান করে। আর প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে। এবার প্রতীক ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন খুবই সহজ। আপেক্ষিক ভর আর আপেক্ষিক আধান দেখো। আপেক্ষিক ভর তোমাদেরকে কি বলেছিলাম? যে একটা প্রোটন বা হাইড্রোজেন, বলেছিলাম না,
একটা হাইড্রোজেন একটা ইলেকট্রনের ভরের তুলনায় 1/1836। প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু সেম, 1.67 1.67, 10⁻27 10⁻27। ঠিক আছে, কিন্তু একটা ইলেকট্রন 1836 গুণ পাতলা, এই প্রোটন এবং নিউট্রনের থেকে 1836 গুণ পাতলা। ঠিক আছে, ইলেকট্রনের ভর ধরো তোমাদের তানভীর ভাইয়ের ভরের সমান, তানভীরের ভরের সমান, তার মানে এরকম ফু দিলে উড়ে চলে যাবে কিন্তু। হ্যাঁ, তানভীরে মোবাইলের স্ক্রিনের উপরে ফু দিয়ে দেখো, দেখবা তানভীরের পাঞ্জাবি এভাবে উঠতেছে, দেখো এবার ফু দিয়ে দেখো তানভীরের পাঞ্জাবি উঠবে, মানে এত পাতলা। ওকে, তো ইলেকট্রনের ভর হচ্ছে তানভীরের ভরের সমান। বিজ্ঞানী থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করে তখন চিন্তা করলো, আচ্ছা এত কিছু চিন্তা না করলে তানভীর আছে না, তানভীরের কথা চিন্তা করলে হয়ে যাবে। ইলেকট্রনের ভর যখন নির্ণয় করবে এত চিন্তা কিসের, তানভীরের দাঁড়িপাল্লায় উঠাই দিলে ইলেকট্রনের ভর পাওয়া যাবে। ফাইন, তাহলে তানভীরের ভর প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় 1836 গুণ পাতলা। এই জন্য ইলেকট্রনের ভরকে নগণ্য ধরে ক্যালকুলেশন করা হয়। আমরা দেখবা বিভিন্ন সময় ক্যালকুলেশন যখন করব, প্রকৃত ভর বের করতে যাব, তখন ইলেকট্রনের ভরকে নগণ্য বা জিরো ধরে ক্যালকুলেশন করা হবে আপেক্ষিকভাবে। আপেক্ষিক ভর ইলেকট্রনের জিরো, তাহলে এটাকে একক একক ধরলে ইলেকট্রনের ভর হচ্ছে জিরো। ধরো এটার ভর হচ্ছে 1836 গ্রাম, এটার ভর হচ্ছে 1836 গ্রাম, তাহলে এটার ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে 1836-এর তুলনায় 1 অনেক নগণ্য না, এজন্য জিরো ধরা হয়। ঠিক আছে ভাই, আমার ভর এত কম না, তানভীর যে বাইরে ক্রিকেট খেলতেছে। আপেক্ষিক আধান ইলেকট্রন হচ্ছে -1, আপেক্ষিক চার্জ অ্যাকচুয়ালি প্রোটন +1 আর নিউট্রনের ক্ষেত্রে 0, যেটা অলরেডি আমি আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, সো এই চলে গেল 8 × 3 সমান হচ্ছে 24। এই 24টা ইনফরমেশন একদম কি করতে হবে, টিএম মানে হচ্ছে টানা মুখস্থ করতে হবে, এবং সব থেকে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাদিয়ার নাম্বারটা। ঠিক আছে, সো এখন বলো, এই যেভাবে সাজিয়ে গুছিয়ে দিলে কি পড়া সহজ হয়ে যাবে না? কেমিস্ট্রিতে যত কঠিন কঠিন জিনিসপত্রগুলো সব ছন্দ দিয়ে টেকনিক দিয়ে সহজ করে দিব, যাতে তোমাদের মাথায় একবার পড়লে মাথার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, আশা করছি খুব সহজেই তোমরা এই জিনিসপত্রগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, ফাইন। ছোট্ট একটা জিনিস, চাইলে কেউ এটা মনে রাখতে পারো। ঠিক আছে, এই যে কণা, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিপ্রোটন, পাই মেসন, মিউ মেসন, এগুলোর প্রতীক একবার করে দেখে রাখতে পারো, এগুলোর প্রয়োজন নাই, কিন্তু আমি রেখেছি কেন, একটা রাইটারের বইতে এটা পেয়েছি এই জন্য রেখেছি। আধান হচ্ছে ধনাত্মক, ওই যে অস্থায়ী মৌলিক কণিকা যেগুলো দেখাইলাম, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন। হ্যাঁ, তো দেখো এই যে পাই মেসন, এই যে পাই প্লাস পাই মাইনাস, এভাবে ধনাত্মক ঋণাত্মক শূন্য হইতে পারে। ভর হচ্ছে যেমন দেখো পজিট্রন ইলেকট্রনের ভরের সমান, ইলেকট্রনের ভর অপেক্ষা কম হচ্ছে নিউট্রিনো, অ্যান্টিপ্রোটন হচ্ছে প্রোটনের ন্যায়, পাই মেসন হচ্ছে ইলেকট্রনের ভরে 275 গুণ, মিউ মেসন হচ্ছে ইলেকট্রনের ভরে 210 গুণ। আবিষ্কারকের নাম মনে রাখতে পারো, যেমন পজিট্রন আবিষ্কার করছে হেন্ডারসন, নিউট্রিনো আবিষ্কার করছে ফার্মি, অ্যান্টিপ্রোটন আবিষ্কারক স্পেসিফিক নাম পাওয়া যায় না, পাই মেসন হচ্ছে ইউকাওয়া। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের এইচডব্লিউটা কি? তোমাদের এইচডব্লিউটা হচ্ছে একদম প্রথম এইচডব্লিউ। ক্লাসটা শেষ করবা, ক্লাসটা শেষ করার পরে তোমার নোট খাতাটা জমা দিবা এইচএসসি 26 বন্দিপাশলা বলে যে পাবলিক গ্রুপটা আছে সেখানে, এইচএসসি 26 বন্দিপাশলা বলে যে গ্রুপটা আছে। হ্যাঁ, কোথায়? এইচএসসি 2026 বন্দি পাঠশালা, এই গ্রুপে নোটটা সাবমিট করবে, নোট জমা দিবে। হ্যাঁ, এবং জানাবে যে ক্লাসের সবগুলো কন্টেন্ট ভালো মতো বুঝতে পেরেছো কিনা। পরবর্তী ক্লাসগুলোতেও একই রকম টেকনিক পাবে, ইন ডেপথ কনসেপ্ট পাবে। হ্যাঁ, এবং অনেক মজা করে ছন্দ দিয়ে টেকনিক দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা বলেছো 1 ঘন্টার কাছাকাছি ক্লাস রাখতে, দেখো 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, আমি ক্লাস মোটামুটি শেষ করে ফেললাম। ঠিক আছে, ফাইন। এখন বলো ক্লাসটা কেমন লেগেছে, এবং ক্লাস কেমন লেগেছে সেটা পোস্টের মধ্যে উল্লেখ করবে। তোমাদের নোট দেখতে চাই। একবার ঘুমানোর পরে আরেকবার ঘুম থেকে ওঠার আগে এই ম্যাথটা এবং এই ম্যাথটা, এই দুইটা ম্যাথ দুইবার করবা, এই ম্যাথটা এবং এর পর ম্যাথটা দুইবার করবা। আমি লিখে দিয়েছি কখন কখন করতে হবে, না হলে কিন্তু মুখস্থ হবে না। আর ওই যে তোমার 2টা প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছি, তোমার বন্ধুকে বলবা যে আচ্ছা বলতো ইলেকট্রনের চার্জ কত,
প্রোটনের চার্জ কত? +1। কেমনে বেরোইছে দেখা তো? আর পারবে না। ঠিক আছে, এই দুটো কাজ তোমার বন্ধুকে জানাবে এবং ফিডব্যাকটা আমাকে জানাবে। ওকে, অসাধারণ। ওয়েবে আসবে কখন? রাতেই ওয়েবে চলে যাবে। আর এটার পিডিএফও ঠিক ওই যে বিবিসি ক্লাসগুলোতে যেভাবে পাইছো না, ওয়েবের নিচেই দেখবা পিডিএফ অ্যাড করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবা, রাতের মধ্যেই পিডিএফ পেয়ে যাবা। ওয়াও ক্লাস, লাইক ইউর শার্ট। ক্লাসটা এত সুন্দর হলো বুঝতেই পারি নাই টাইম কেমনে গেল। সেরা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। 8বার হয়েছে অলরেডি। আল্লাহ হাফিজ ভাইয়া। স্লাইডগুলো কই পাবো? কাইন্ডলি ওয়েবসাইটে পেয়ে যাবা, গ্রুপেও পেয়ে যাবা। টিচার তো ডক্টর, হোয়াট এ রেকমেন্ড ব্রাদার। পুরা ছোটস্থ হয়ে গেছে জান্নাতুল মাওয়া রিসা। প্রথমে বুঝাইতেছিলাম এটা কিচ্ছু বুঝতেছি না, কই থেকে আসলো এগুলা। ক্লাসটা ফাটাফাটি ছিল, পড়াগুলো কঠিন। আরে কঠিন না, ঘুমানোর আগে পড়া হয়ে গেল। ভালো, আল্লাহ হাফিজ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এইচডাব্লিউগুলো জমা দিও আর বন্ধুরে জিজ্ঞাসা করো, না পারলে কান ধরে উঠবস করাবা। ঠিক আছে, ওকে, এটা কিন্তু ডিল। আন্ডার 90 মিনিটস নিও। ওকে ভাইয়া। ইয়াসিন রহমান, থ্যাংক ইউ ভাইয়া। তানিশা জাহান, থ্যাংক ইউ। সব রাইটারের বই কম্বাইন করেছে বিল্লাল শেখ ভাইয়া। ক্লাস লং করে হবে? হেলেন আক্তার, না 1.5 ঘন্টার মতো হবে আমাদের ক্লাসগুলো। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।